বিএনপির শরিকদের ক্ষোভ, দূরত্ব কমাতে নৈশভোজে ডাক প্রধানমন্ত্রীর। স্থানীয় নির্বাচনে প্রার্থী সমর্থনে এখনও সিদ্ধান্ত নেই বিএনপির, বললেন রিজভী। হেফাজতের সমাবেশে হামলায় 61 জনের মৃত্যুর তথ্য মিলেছে, জানালেন চিফ প্রসিকিউটর। নারী মরদেহ ময়নাতদন্তে নারী ডোম নিয়োগে হাইকোর্টের রুল। মোংলায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু। অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জুনিয়র হকি দল, ঐতিহাসিক শিরোপা। মার্কিন ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে বাড়তে থাকা অসন্তোষ নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি। সরকার গঠনের পর মূল্যায়ন ও ক্ষমতার অংশীদারিত্ব না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ মিত্রদের সঙ্গে আগামীকাল নৈশভোজে বসবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শরিক দলগুলোর দাবি, আন্দোলনে একসঙ্গে থাকলেও সরকার গঠনের পর তাদের প্রত্যাশা পূরণ হয়নি। মন্ত্রিসভা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক অংশীদারিত্বের বিষয়গুলো আলোচনায় আসবে বলে আশা করছেন নেতারা। তবে জেএসডি ইতোমধ্যেই নৈশভোজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। বিএনপি নেতারা বলছেন, এটি শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং জোটের অভ্যন্তরীণ সমন্বয় জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্কের রূপরেখা নির্ধারণের গুরুত্বপূর্ণ উদ্যোগ। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির এই নেতা বলেন, ডিসেম্বরে দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে কিনা এই বিষয়ে দলের পক্ষ থেকে এরই মধ্যে বক্তব্য দেওয়া হয়েছে। দলের মহাসচিব এই বিষয়ে বলেছেন, দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন যে কাউন্সিল হবেই, তবে ঠিক কোন তারিখে বা কোন মাসে হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, সিদ্ধান্ত হলে আমরা আপনাদের জানিয়ে দেব। আমরা আশা করছি খুব শিগগিরই কাউন্সিল অনুষ্ঠিত হবে। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে 61 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 58 জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ তিনি জানান, মামলার ফরমাল চার্জ আগামী 21 জুলাই নির্ধারিত সময়ে ট্রাইব্যুনালে দাখিল করা হতে পারে। তদন্ত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 41 জনকে আসামি করা হয়েছে। এদিকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব দাবি করেছেন, রাষ্ট্রীয়ভাবে লাশ গুমের অভিযোগ থাকায় নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে এবং তদন্তে নিশ্চিত হওয়া 61 জনের তথ্যই তাদের সংরক্ষিত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অন্তর্ভুক্ত হয়েছে। নারী মরদেহের ময়নাতদন্তে দেশের পোস্টমর্টেমকৃত হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ এই রুল দেন। এর আগে 13 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন এই বিষয়ে রিট করেন। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। রিটে বলা হয়, নারী লাশের মর্যাদা, গোপনীয়তা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় নারী ডোম নিয়োগ প্রয়োজন। অতীতে মর্গে নারী লাশের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগের ঘটনাও তুলে ধরা হয়। আবেদনকারীদের দাবি, নারী ডোম নিয়োগ হলে মৃত নারীর সম্ভ্রম রক্ষা, মানবাধিকার নিশ্চিত এবং স্বজনদের মানসিক স্বস্তি বৃদ্ধি পাবে। বাগেরহাটের মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইফা আক্তার নামে 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রচণ্ড জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল শিশুটিকে। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে তার মৃত্যু হয়। ইফা মোংলা পৌর শহরের 9 নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা শাকিল তালুকদারের মেয়ে। পরিবারের তথ্য অনুসারে গত শনিবার দুপুরে প্রচণ্ড জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে শিশুটিকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। সেখানে প্রাথমিক পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে সে মারা যায়। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিন জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। রোববার সকালেও নতুন করে 3 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে গত 24 ঘন্টায় 7 জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে প্রতিদিন গড়ে 3 থেকে 5 জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন।
ওমানের মাস্কটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র AHF কাপ 2026-এর ফাইনালে কাজাখস্তানকে 2-0 গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। এই শিরোপার মাধ্যমে দেশের নারী হকি নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত নৈপুণ্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশের জুনিয়র মেয়েরা। এই সাফল্য দেশের নারী হকির অগ্রযাত্রাকে আরও বেগবান করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন এবং ঐতিহাসিক এই সাফল্যের জন্য দলকে অভিনন্দন জানান। ISPR আরও জানায়, দেশের হকির উন্নয়ন ও খেলোয়াড়দের বিকাশে ফেডারেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিমান বাহিনী প্রধানও এই বিষয়ে নিয়মিত দিক নির্দেশনা ও উৎসাহ দিয়ে আসছেন। টুর্নামেন্ট জুড়ে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও গ্যালারিতে উপস্থিত থেকে নারী জুনিয়র হকি দলকে প্রাণবন্ত সমর্থন জানান। তাদের এই দেশপ্রেম ও আন্তরিক সহযোগিতার জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশ নারী জুনিয়র হকি দলের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের দূতাবাস বা কনসুলেটেই ভিসা সাক্ষাৎকারের সময় নেওয়ার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া আরও কঠিন হতে পারে বলে সতর্ক করেছে তারা। আজ দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনসুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নেওয়াই সবচেয়ে উপযুক্ত। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে আবেদন প্রক্রিয়া জটিল হতে পারে এবং ভিসা অনুমোদনের সম্ভাবনাও কমে যেতে পারে। এছাড়া এ ধরনের আবেদনের জন্য জমা দেওয়া ভিসা ফি ফেরতযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে। এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘোষণা দেয়, সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য নতুন 2 ধাপের সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী DS 160 ভিসা আবেদন ফর্মে গত 5 বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীর নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। দূতাবাস জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কিত তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দিলে ভিসা আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।